ডিএস কোচিংয়ে সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় সমাস। এর আগে আমরা সন্ধি পড়েছি। সন্ধিতে দেখেছি কি হয়, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন হয়। আর সমাসে কি হয়, সমাসে হয় পদের সঙ্গে পদের মিলন। এই সমাস শব্দের অর্থ হচ্ছে সংযোগ বা মিলন। সন্ধি শব্দের অর্থও মিলন। এখানে হয় বর্ণের মিলন, এখানে হয় পদের মিলন। সমাস সম্পর্কে প্রত্যেকেরই একটা মনের মধ্যে ভয় আছে, কিন্তু আজকের পর থেকে আশা করি এই ভিডিও দেখার পর থেকে প্রত্যেকের মন থেকে ভয় চলে যাবে। সারা জীবনের জন্য সহজ হয়ে যাবে তোমাদের কাছে সমাসটা, এতটুকু আমি বলতে পারি। তো আমরা আলোচনা করি সমাস। সমাসে ধরো একটা বাক্য বললাম, আমি একটা ওয়ার্ড বললাম সিংহাসন। সিংহাসন বলতে আমরা কি বুঝি? যে কোনো আসন। অনেক ধরো আমরা যেটাতে বসি সেগুলিকে বলা হয় আসন বলা হয়। তো সিংহাসন বলতে আমরা কি বুঝি? ধরো দেখলাম সিংহাসন বলতে বুঝি সিংহ চিহ্নিত যে আসন, তাই তো? সিংহ চিহ্নিত যে আসন, তাই হচ্ছে সিংহাসন। সমাস, কোন শব্দটাকে সমাস বলা হয়? এটাকে সমাস বলা হয়। এই যে শব্দ, এটাকে বলা হয় সমাস। কি মনে রাখবো? সমাসের 5টি প্রধান প্রতীতি আছে বা পরিভাষা আছে। কি কি? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, ব্যাসবাক্য, পূর্বপদ, পরপদ এবং সমসমান পদ। এই সাধারণ পরিচয়গুলি আমাদের সমাস করার আগে প্রথমে জেনে নিতে হবে। তো এটাকেই বলা হয় সমাস। এটাকেই আমরা ব্যাখ্যা করি। এই যে পদ, এটাকেই বলা হয় সমাস, বা এর অপর নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ এটাকে কেন বলা হয়? কারণ দেখো, এই যে টোটাল একটা পদ এর মধ্যেই আছে, তাই না? সমাসবদ্ধ, এটাতে আবদ্ধ হয়ে আছে সবগুলি পদ, তাই এটাকে বলা হয় সমাসবদ্ধ পদ। আর এটা কি বলা হয়? এটাকে বলা হয় ব্যাসবাক্য। ব্যাসবাক্য কেন? দেখো, এই সমাসকে আমরা একটা বাক্যের দ্বারা ব্যাখ্যা করলাম, এর জন্য, অর্থাৎ যে বাক্যের দ্বারা সমাসকে ব্যাখ্যা করা হয় সেটাই হচ্ছে ব্যাসবাক্য। তাহলে এটার নাম হচ্ছে ব্যাসবাক্য। এরও আরো কয়েকটি নাম আছে। এর নাম বিগ্রহ বাক্য, একটা সমাস বাক্য। অর্থাৎ এটা আমাদের ভুল হবে না, কারণ এটার আকৃতি কি একটি বাক্যের মতো না। অর্থাৎ যে বাক্যের দ্বারা আমরা সমাসকে ব্যাখ্যা করি সেটাই হচ্ছে ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে সমাস পদ বা সমস্ত পদ, সমাসবদ্ধ পদ এবং আমরা ব্যাসবাক্য চিনলাম। এখন আরো 2-3টে বাকি রয়েছে, আমরা চিনব। দেখো, এটাকে দুটো ভাগ করা যায় কিনা আমরা দেখবো। দেখো তো, অর্থ অনুসারে একটি পদই আছে, সিংহাসন একটি পদেই, এখানে একটি পদের আকারই আছে, কিন্তু আমরা অর্থ অনুসারে একে দুটো ভাগ করতে পারবো না। একটা হচ্ছে সিংহ, একটা হচ্ছে আসন। অর্থানুসারে আমরা দুটি ভাগ করতে পারলাম, কিন্তু এই যে প্রথমটা, অর্থাৎ এখানে আমরা দুটো পদ পেয়ে গেলাম না, প্রথম পদ এবং দ্বিতীয় পদ। তাহলে এই প্রথম পদ যেটা, এটাকে বলা হয় পূর্বপদ। কি পদ বলা হয়? পূর্বপদ। আর এই যে পরের পদটা, এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। উত্তরপদ অনেকের মনে থাকে না, উত্তরপদ অনেকে এটা ভাবে নেয়, কিন্তু মনে রাখবে উত্তরপদ পরে আসে, প্রশ্ন আগে উত্তর পরে, তাহলে আমাদের মনে থাকবে। এখন দেখো, এই যে দুটো পদ, এই দুটো পদ এখানেও আছে কিনা আমরা দেখবো। এখানেও আছে, এই সিংহ, এই আসন। যে দুটি পদ সমাসবদ্ধ পদে এবং ব্যাসবাক্যেও বর্তমান থাকে, কিংবা যে দুটি বাক্যের দ্বারা সমাসকে বিশ্লেষণ করা হয়, সেগুলিকে বলা হয় সমসমান পদ। অর্থাৎ এই দুটো পদ মিলে হচ্ছে পূর্বপদ, পরপদ মিলে হচ্ছে সমসমান পদ। সমসমান পদ বোঝা গেল? তাহলে মোটামুটি আমরা আবার রিপিট করি। যে বাক্যের দ্বারা সমাসকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এটাই হচ্ছে সমাস। যে পদটার মধ্যে যেটাকে আমরা সমাস করতে হয়, এটাই হচ্ছে সমাস পদ বা সমাসবদ্ধ পদ, যার মধ্যে টোটাল পদটাই আবদ্ধ হয়ে থাকে। এটাকে আমরা
অর্থানুসারে দুটো ভাগ করতে পারি, প্রত্যেকটা সমাসবদ্ধ পদকেই অর্থানুসারে দুটো করে ভাগ করা যাবে। একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। এই দুটো মিলে হচ্ছে সমসমান পদ, যেটা দুটোর মধ্যেই বিদ্যমান থাকবে। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। এখন দেখবো আমরা কি করে। দেখো তাহলে সমাসের কাজ কি 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 করলো। একটা হচ্ছে সংক্ষেপ করে, তাই না? এত একটা বড় অংশকে ছোট করে দিল। তাহলে আমরা কি বলতে পারি? সমাস কি করে? সংক্ষেপণ। সংক্ষেপণ। আরেকটা কি করে দেখো, এখানে একটি মাত্র পদ আছে, এখানে একাধিক পদ আছে, তাই না? অর্থাৎ সমাস কি করে? একপদীকরণ। তারপর কি হয় দেখো, পদের মিলন, তাই না? বহু পদ আছে, একটি পদের সঙ্গে একটি পদের মিলন ঘটিয়েছে, তাই না? 3 নম্বর বলতে পারি পদের মিলন। আর সন্ধিতে কি হয়? ধ্বনির মিলন। তাহলে এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যাব সমাসের পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনায় এটা আমি মুছে দিচ্ছি, এটা তোমরা লিখে নিও। এখন আমি কতগুলি বাক্য লিখি, ধরো এরকম সমাসবদ্ধ পদ লিখি। ভাই, এইদিকে লিখি আমি, ভাই বোন, ঘর বাহির, ঘর বাহির। আমি সমাসের আলোচনায় যাব, এর আগে আমরা কতগুলি সমাস লিখে নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। নবরত্ন, মাছ ধরা, মাছ ধরা, তুষার ধবল, তুষার ধবল। পদের প্রাধান্য অনুযায়ী সমাসকে 6 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই যে দুটো পদ, এই পদের প্রাধান্য অনুযায়ী সমাসকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কোনোটাতে দেখবো আমরা পূর্বপদ প্রাধান্য পাবে, কোনটাতে দেখবো আমরা পরপদ প্রাধান্য পাবে, কোনটাতে দেখবো আমরা কোনো পদই প্রাধান্য পাবে না। এরকম শ্রেণী বিভাগ করে 5 ভাগে ভাগ করা হয়েছে। দেখো এখন আমরা দেখতে একটা একটা করে আলোচনা করব। ধরো ভাই ও বোন, তাই না? এখানে দুটো পদ আছে, একটা হচ্ছে ভাই, একটা হচ্ছে বোন। তাহলে আমরা দেখো এখানে ভাই বোন বললে আমরা ভাই বুঝবো না বোন বুঝবো? ঘর বাহির বললে আমরা ঘর বুঝবো না বাহির বুঝবো? দুটোই বুঝবো, তাই না? বাহির বললে কি ঘর বুঝবো, না বোন বললে ভাই বুঝবো? দুটোই বুঝবো। তাহলে দ্বন্দ্ব সমাসে, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। এখন দেখো নবরত্ন। নবরত্ন বলতে আমরা রত্ন বুঝবো না নব বুঝবো? অবশ্যই রত্নই বুঝবো, তাই না? 5 রত্ন, 10 রত্ন এগুলি বললে কি বুঝবো আমরা? যে কোনো ধরো সংখ্যা বুঝবো না, তাহলে আমরা কি বুঝবো? নবরত্ন বললে কি বুঝবো? রত্নটাই বুঝি না আমরা, কি সংখ্যাটা বুঝি না? রত্ন বুঝি। রত্ন বুঝলে এখানে তাহলে পরপদ প্রধান, তাই তো? এখানে হচ্ছে পরপদ প্রধান, এটা হচ্ছে পরপদ প্রধান। এটা কি সমাস? নবরত্নের সমাহার। সংখ্যা বোঝাচ্ছে, এটা হবে দ্বিগু। দ্বিগু সমাসে পরপদ প্রধান। মাছ ধরা। মাছ ধরা বলতে আমরা কি বুঝবো? মাছ বুঝবো না ধরা বুঝবো? ধরা বুঝবো, তাই না? মাছ আমরা এমনিতেও দেখতে পাই, যতক্ষণ না ধরছি মাছটাকে ততক্ষণ কি মাছ ধরা শব্দ বললে তখন কোনটা প্রাধান্য পাবে? ধরাটাকেই প্রাধান্য পাবে, মাছ না। মাছ তো আমরা নর্মালি এমনিতেও দেখতে পারি, পুকুরেও দেখতে পারি, নদীতেও দেখতে পারি, কিন্তু মাছ ধরাটা শব্দটা তখনই প্রাধান্য পাবে যখন আমরা মাছকে ধরবো, তাই তো? তাহলে এখানেও আমরা দেখছি পরপদ প্রাধান্য পাচ্ছে, এখানেও পরপদ প্রাধান্য পাচ্ছে। মাছ ধরা এটা হচ্ছে তৎপুরুষ, পরে বলে দিচ্ছি কেন হয় তৎপুরুষ। তুষার ধবল। এখানে দেখো তুষার বললে তুষার বুঝবো না ধবল বুঝবো? তুষার অর্থ
সাদা, ধবলের অর্থ সাদা, তুষার ধবল, অর্থাৎ এখানে ধবল বুঝবে কেন, কারণ বলে দেওয়া হচ্ছে তুষার ধবল, অর্থাৎ তুষারটা কি সাদা, এটা বলে দেওয়া হচ্ছে। তুষার কেমন তার রূপটা বলে দেওয়া হচ্ছে, তুষার হচ্ছে ধবল, তাই এটা হচ্ছে পরপদ প্রধান। তাহলে কর্মধারয়, কর্মধারয় এটা হচ্ছে পরপদ প্রধান। এখন আমরা তিনটেই পরপদ প্রধান এবং তিনটে সমাস পেলাম। ধরো তিনটে আমরা চিনি না, কোনটা দ্বিগু, কোনটা তৎপুরুষ, কোনটা কর্মধারয়। এখন দেখো নবরত্ন তিনটেই যেহেতু পরপদ প্রধান, এখন আমরা বুঝবো কি করে কোনটা কোন সমাস, তাই তো? আমি তো এখানে জানি তাই বের করে দিলাম দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। তোমরা কিভাবে বের করবে? নবরত্ন বলা হলো তাহলে যেখানে সংখ্যা বোঝাবে, যেখানে সংখ্যা বোঝাবে সেটা হয়ে যাবে দ্বিগু। সংখ্যা বোঝালো না নবরত্নে, সংখ্যা বোঝালে হয়ে যাবে দ্বিগু। মাছ ধরা, এটার ব্যাসবাক্য কিনলে কি হবে? মাছকে ধরা। এটার ব্যাসবাক্য কি হবে? মাছকে ধরা। মাছকে ধরা অর্থাৎ বিভক্তি থাকলে এখানে থাকবে বিভক্তি প্রধান, এখানে বিভক্তি থাকবে, এখানে তৎপুরুষে বিভক্তি থাকবে। তুষার ধবল, এখানে দেখো তুলনা করা হচ্ছে, তুষারকে ধবলের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেখানে তুলনা বোঝাবে, যেখানে তুলনা বোঝাবে সেটা হয়ে যাবে কর্মধারয়। তাহলে কি বললাম? এই তিনটেতে কি হবে? পরপদ প্রাধান্য পাবে। সংখ্যা বোঝালে দ্বিগু, বিভক্তি বোঝালে কে, রে, তে, দিয়া, কর্তৃক, নিমিত্ত, জন্য, এগুলি থাকলে যদি বিভক্তি থাকে ব্যাসবাক্যে তাহলে সেগুলি হয়ে যাবে কি? হয়ে যাবে তৎপুরুষ। আর যদি তুলনা বোঝায় সেগুলি হয়ে যাবে কর্মধারয়। এখন আরো দুটো রয়েছে, আমরা দেখব নীলকণ্ঠ। নীলকণ্ঠ আমরা যদি ব্যাসপক্ষ করি, নীলকণ্ঠ, তাহলে ব্যাসবাক্য কেমন হবে? নীল কণ্ঠ যার, নীলকণ্ঠ যার। তাহলে নীলকণ্ঠ যার, এখানে আমরা নীল বুঝবো না কণ্ঠ বুঝবো? পদের প্রাধান্য অনুযায়ী যেহেতু আমরা বিচার করছি, এখানে নীল বুঝবো না কণ্ঠ বুঝবো? এখানে আমরা কি বুঝবো? আমরা যদি নীল বলি তাহলে কি কণ্ঠ বুঝবো না কণ্ঠ বললে নীল বুঝবো? কোনোটাই বুঝবো না, তাই না? নীল বললেও কণ্ঠ বোঝা যাবে না, কণ্ঠ বললেও নীল বোঝা যাবে না। এখানে নীলকণ্ঠ হচ্ছে শিবের আর এক নাম, এখানে শিবকে বোঝানো হচ্ছে, তাই তো? এখানে শিবকে বোঝানো হচ্ছে, এখানে কোনো পদেরই প্রাধান্য পাচ্ছে না। দেখো এখানে যেখানে কোনো পদেরই প্রাধান্য পায় না সেটা হচ্ছে বহুব্রীহি, যেটা কোনো পদেই প্রাধান্য পায় না সেটা হচ্ছে বহুব্রীহি। আরেকটা দেখবো আমরা গড়মিল। গড়মিল আমরা কখন বলি? যখন মিল থাকে না, যখন মিলের অভাব দেখা দেয়, তাই তো? গড়মিল কখন বলি? যখন মিলের অভাব দেখা দেয়, মিলের অভাব। অর্থাৎ এখানে কোন প্রাধান্য পেল? দেখো মিল প্রাধান্য পায়নি, তাই তো? অভাবটা প্রাধান্য পেয়েছে। মিল যখন থাকে তখন কি আমরা গড়মিল বলি? না, যখন অভাব থাকে। তার মানে এখানে গড় প্রাধান্য পেয়েছে। গড় হচ্ছে একটি উপসর্গ, তাহলে এখানে পূর্বপদ প্রধান বা উপসর্গ প্রধান, পূর্বপদ প্রধান বা উপসর্গ প্রধান। এখানে হচ্ছে এটা কোন সমাস? এটা হচ্ছে অব্যয়ীভাব। অব্যয়ীভাবে কি হয়? প্রত্যেকটা সমাসবদ্ধ পদে পূর্বপদে সব সময় অব্যয় থাকবে এবং এটা প্রাধান্য পাবে। সরি, অব্যয় না, উপসর্গ থাকবে, উপসর্গ থাকবে এবং সেটা প্রাধান্য পাবে। এর পরবর্তীতে আমরা যখন আলোচনা করব তখন দেখিয়ে দিব প্রত্যেকটা পদের আগে একটা উপসর্গ কি, উপসর্গ আমি বলে দিব যখন এই সমাসটা করাবো পার্টিকুলার। প্রত্যেকটা তোমার সমাসে উপসর্গ থাকবে। তাহলে এতটুকু ক্লিয়ার হলো। তাহলে দেখলাম আমরা কি দ্বন্দ্বে পেলাম আমরা উভয়পদ প্রধান। দ্বন্দ্বের ব্যাসবাক্য কিভাবে হয়? মাঝখানে অব্যয় দিয়ে, যেমন ঘর ও বাহির, এর জন্য একে সংযোগমূলক সমাসও বলা হয়। এর ব্যাসবাক্য কি করা হয়? হচ্ছে শুধু মাঝখানে ও এবং
ইত্যাদি দিয়ে। নবরত্ন দ্বিগু সমাস, নবরত্নে কি হয়? সমাহার হয়। ব্যাসবাক্যে কি হয়? নবরত্নের সমাহার। এটা কি হবে? নবরত্নের সমাহার। মাছ ধরা, মাছকে ধরা, তুষারের ন্যায় এখানে হবে, এটার ব্যাসবাক্য করা হয় ন্যায় দিয়ে। তুষারের ন্যায় ধবল, মাছকে ধরা, এখানে হয় বিভক্তি প্রদান, এখানে যে কোনো একটা বিভক্তি ঢুকে যায় ব্যাসবাক্যের মধ্যে। তাহলে এতটুকু ক্লিয়ার হলো। এখন আমরা এটা মনে রাখবে, বিশেষ করে দ্বন্দ্বে উভয়পদ প্রধান আর এই দ্বি ত ক, এই তিনটা শব্দ নিয়ে আমি লিখতে পারি দ্বিতক বা তকদি। তোমরা যে কোনোভাবে একটা মনে রাখতে পারো, তিনটা শব্দ একসঙ্গে করে দ্বিতক বা তকদিতে, প্রথম তিনটা করে একসঙ্গে করে দ্বিতক বা তকদিতে কি হচ্ছে এখানে? পরপদ প্রধান, পরপদ প্রধান। আর বহুব্রীহিতে কোনো পদই প্রাধান্য পায় না, এখানে নতুন অর্থ পাই, এখানে নতুন অর্থ পাই, এখানে আমরা নতুন অর্থ পাবো। আর অব্যয়ীভাবে পূর্বপদ প্রধান, এখানে বলে দিয়েছি পূর্বপদ প্রধান বা উপসর্গ প্রধান। তাহলে এটা মুছে আমি আরেকটা জিনিস করিয়ে দিচ্ছি। তাহলে সমাসের 5টি প্রতীতি আমরা দেখলাম। 5টি প্রতীতি বা পরিভাষা যদি এক্সামে আসে তোমাদের, সমাসের কয়টি প্রতীতি কি কি? ব্যাসবাক্য, সমাস বদ্ধপদ বা সমস্ত পদ, আরেকটা হচ্ছে পূর্বপদ পরপদ, আরেকটা হচ্ছে সমস্যমান পদ। ডক্টর সুনীতি কুমার সমাসকে পদের প্রাধান্য অনুযায়ী আমরা সমাসকে 6 প্রকার দেখলাম, তাই তো? পদের প্রাধান্য অনুযায়ী সমাস কয় প্রকার? একটা দেখলাম উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান কি? দ্বন্দ্ব, পরপদ প্রধান, দ্বিতক বা তকদি। তোমরা যে কোনো একটা লিখতে পারো, দ্বিগু তৎপুরুষ কর্মধারয়, দ্বিতক বা তকদি। নতুন অর্থ পাই যেখানে কোনো পদ প্রধান নয়। এটা কি? এটা হচ্ছে বহুব্রীহি, বহুব্রীহি। আর পূর্বপদ প্রধান, পূর্বপদ প্রধান বা উপসর্গ প্রধান, উপসর্গ প্রধান অব্যয়ীভাব, অব্যয়ীভাব। ডক্টর সুনীতি কুমার সমাসকে 3 ভাগে ভাগ করেছেন। ডক্টর সুনীতি কুমার সমাসকে 3 ভাগে ভাগ করেছেন, 3টি ভাগে ভাগ করেছেন। এগুলি দেখলাম আমরা পদের প্রাধান্য অনুযায়ী সমাসের ভাগ, কিন্তু ডক্টর সুনীতি কুমার সমাসকে 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে বলেছেন তিনি সংযোগমূলক সমাস, সংযোগমূলক সমাস। সংযোগমূলক সমাসে আসবে কি? দ্বন্দ্ব সমাস। সংযোগমূলক কেন হয়? কারণ দেখবে এখানে ধরো আমি ব্যাসবাক্য বললাম ভাই বোন, এখানে কি করা হয়?
যোগ করা হয় দুইটার মধ্যে, দেখবি অব্যয় দিয়ে, ভাই ও বোন, তাই এটাকে বলা হয় সংযোগমূলক সমাস। 2 নম্বরে পাবো আমরা ব্যাখ্যামূলক সমাস। ব্যাখ্যামূলক সমাস, ব্যাখ্যামূলক সমাস পাবো তৎপুরুষ কর্মধারয় দ্বিগু, এখানেও তকদি। এর আগে যে প্রথম যে আমি এক্সাম্পলটা দিয়েছি তোমাদের ব্যাস বাক্য দিয়ে, এখানে কি হয়, একটা ব্যাখ্যার মাধ্যমে ব্যাস বাক্যটা করা হয়, ব্যাস বাক্যটা একটু বড় হয়, ব্যাখ্যার মাধ্যমে করা হয়, এর জন্য হচ্ছে তোমার এটা ব্যাখ্যামূলক। কি তকদি মানে হচ্ছে তৎপুরুষ কর্মধারয় দ্বিগু। আরেকটা হচ্ছে তোমার বর্ণনামূলক সমাস। বর্ণনামূলক সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। তাহলে এই ছিল আমাদের সমাসের আলোচনা। এর পরবর্তীতে যখন আমরা পার্ট টু পার্ট সমাস নিয়ে আলোচনা করব, তখন দেখবে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সমাস নিয়ে কোনো চিন্তাই তোমাদের থাকবে না। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই সমাসেরই পার্টিকুলার কোনো ভিডিওর আলোচনায়। সবাই ভালো থেকো।